নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প, অসাবধান। এইমাত্র লীলা মাসিমা বিদায় নিলেন। বিগত 3টি দিন তিনি এখানে অবস্থান করেছেন এবং চিরপ্রথা অনুযায়ী ভগিনীপুত্রের পকেট শোষণ ও তস্যবধূর অস্থিদাহনরূপ মহৎ কর্মটি পরিপাটিরূপে সমাধা করেই বিদায় নিয়েছেন। তবু বিদায় পর্ব মিটিয়ে এসেই গৃহিণী যখন প্রায় ফেটে পড়ে বলে উঠলেন, উফ, কত জন্মে কত ধার ছিল তোমার লীলামাসির কাছে, তাই ভাবছি। তখন কিন্তু হাতের ইশারায় তাকে নিবৃত্ত হবারই অনুরোধ জানালাম। অর্থাৎ থাক, কোনো মন্তব্য নয়। হ্যাঁ, সংকল্প করেছি কারোর বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই তার সম্বন্ধে কোনো মন্তব্য আর করব না। কেন সংকল্প করেছিলাম সেটাও নতুন করে মনে পড়ে গেল। গৃহিণী অবশ্য আমার এই ভাব পরিবর্তনে সুখী হলেন না। বেশ কিছুক্ষণের আলোচনার মধ্যে দিয়ে এই 3 দিনের পুঞ্জীভূত হৃদয় উত্তাপ কিছুটা শীতল করে নেবার ইচ্ছে তার ছিল, কিন্তু এহেন স্পষ্ট নিষেধে আহত হয়ে গেলেন। অবশ্য আহত হয়ে চুপ করে গেলেন এ মনে করলে ভুল হবে। তিক্ত হাসির আমেজ মাখানো একটি প্রশ্নবাণ সঙ্গে সঙ্গেই ছুড়লেন। কেন, লীলামাসির জন্য মন কেমন করছে নাকি? হেসে বললাম, অসম্ভব কি, করতে পারে না? পারবে না কেন, মহাপুরুষদের পক্ষে কি না সম্ভব, বলে খড়খড় করে উঠে গেলেন। ফিরে আর ডাকা হলো না। বসে বসে ভাবতে লাগলাম ও সংকল্পটা কেন করেছিলাম তাই বলছি। তবে সে গল্প লীলামাসির নয়, জগা মামার। অনেকদিন পরে হঠাৎ একদিন হাতে একটু সময় পেয়েছিলাম। ভাবছিলাম এই দুর্লভ বস্তুটি নিয়ে কি করা যায়, মানে কি করলে সত্যিকারের সদ্ব্যয় করা হয় সময়টার। কাজের চাপে তো আত্মীয় স্বজনের নাম ভুলে যেতে বসেছি। যেসব আত্মীয়ের বাড়িতে আগে প্রায় যেতাম এবং এখন আর মোটেই যাই না, তাদের কারোর বাড়িতে ঘুরে আসব। একে একে অনেকগুলো বাড়ি মনে করলাম, পছন্দ হলো না কোনোটাই। রমেনদার বাড়ি সব থেকে বেশি যেতাম। সে বাড়ির কথা মনে হতেই শেষ যেদিন গিয়েছিলাম মনে পড়ে গেল সেদিনকার কথা। বৌদি এমন বিশ্রী রকমের বুড়িয়ে গেছেন, কথা কয়ে কোনো সুখ হয়নি। ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, কথাই কওয়া গেল না। আর রমেনদা খুঁটিয়ে খুঁটিয়ে আর ঘুরিয়ে ফিরিয়ে নানা প্রশ্নের টোপ ফেলে ক্রমাগত জানতে চেষ্টা করলেন আজকাল কত রোজগার করছি আমি। এছাড়া যেন আমার সম্বন্ধে প্রশ্ন করবার কিছুই নেই। ছেলেবেলা থেকে ক্যামেরার শখ ছিল। সেই শখের সমুদ্রে ভাসতে ভাসতে আর অনেক ঘাটের জল খেতে খেতে শেষ পর্যন্ত পরিণত হয়েছি ক্যামেরাম্যানে। কাজ কখনো থাকে কখনো থাকে না। অবশ্য যখন কাজ থাকে না তখনই ব্যস্ত থাকি বেশি। সে যাই হোক, ক্যামেরাম্যানের পথ পাওয়া পর্যন্ত আত্মীয় বর্গের ধারণা জন্মেছে আমি বোধহয় লাল হয়ে গেছি। কারণ সিনেমা লাইন সম্বন্ধে ওরা আর কিছু জানুন আর না জানুন, ও লাইনে যে পয়সা জিনিসটা ছড়ানো থাকে এটা সকলেই জানেন। কাজেই আমার ব্যাপারে কৌতূহলের শেষ নেই তাদের। দেখা হলে সাধারণ কুশল বার্তা অথবা আমার স্ত্রী পুত্রের খবর কেউ জানতে চান না। প্রথম প্রশ্ন আসে, নতুন কি তুলছ? পরবর্তী প্রশ্ন, কত পাবে এতে? দূর ছাই, রমেনদার বাড়ি আর যাওয়া যায় না। বিনা মাসিমা, নতুন কাকি, বসন্ত মামা, সত্যহরি, অবনী সবাইকে মনে করলাম। না, ওরা আবার সিনেমার পাস পান না বলে তেমন প্রাণ খুলে কথাই বলেন না। কলকাতা শহরে যত ছবি উঠছে তার সব ছবি বিনি পয়সায় দেখানো আমার পক্ষে সম্ভব কিনা সে তাদের বোঝানো যায়নি। হঠাৎ মনে হলো আত্মীয়দের যে নাম ভুলে যেতে বসেছি সে কি শুধুই সময়ের অভাবে না মানসিক অসদ্ভাবে? তাহলে কি দক্ষিণেশ্বর ঘুরে আসব, অথবা বেলুড়, অথবা... হঠাৎ সীতানাথ এসে জানান দিল, বাবু, একটা বুড়ো মতন বাবু আপনার সঙ্গে দেখা করতে চাইছে। মাথায় হাত দিয়ে পড়লাম, ব্যাস হয়ে গেল। হঠাৎ পাওয়া সময়টুকুকে হত্যা করবার জন্যে পয়সা খরচ করে আর যেতে হবে না কোথাও। সময়ের জমদূত এসেই গেছে। সিনেমা লাইনে ঢুকে পর্যন্ত দেখা করতে আসার লোকের অপ্রতুলতা ঘটেনি।
মাঝে মাঝে ওই দেখা করতে আসার জ্বালায় তো পালিয়ে প্রাণ বাঁচাতে ইচ্ছা করে। এসব যে উদ্দেশ্যমূলক দেখা করা, তার উপরে আছে তারা তারা চিঠি। সে চিঠির ভাষা দেখলে অনেক বড় বড় সাহিত্যিকও ঈর্ষান্বিত হতে পারেন। জীবনে একবারের জন্যেও যদি পর্দায় আত্মপ্রকাশ করতে পাই, তাহলে হাসতে হাসতে আত্মহত্যা করতে পারি। হ্যাঁ, এমন চিঠিরও অভাব নেই। আবার অনেকে অন্তত একটা চান্স না দিলে আত্মহত্যার ভয়ও দেখান। তাছাড়া বাড়িতে এসে হত্যে দেওয়া, সে তো আছেই। অনেক দুঃখের মূল্যে এই অভিজ্ঞতাটি সঞ্চয় করেছি। বাংলাদেশের তরুণ তরুণীর হৃদয়ে কাম্য স্বর্গ যদি কিছু থাকে, তো সে হচ্ছে সিনেমার পর্দা। সে ভাবটা কেউ প্রকাশ করে, কেউ বা করে না। বুড়ো হাবড়াও আসে অবশ্যই। দুস্থ, অভাবগ্রস্ত, জীবনে অসফল অনেক বুড়ো লোক আসেন, এবং আমার যে যত ইচ্ছে চাকরি দেবার ক্ষমতা নেই সে কথা বিশ্বাস না করে কাকুতি মিনতি করে অস্থির করে তোলেন। সীতানাথের সংবাদ পরিবেশনে বুঝলাম তেমনই কেউ এসে হাজির হয়েছেন। গলা খাটো করে বললাম, বললি না কেন, বাবু বাড়ি নেই? আজ্ঞে বাবু, মিথ্যে কথাটা কেমন মুখে আসে না। ধর্মপুত্র যুধিষ্ঠির, ক্রুদ্ধ কণ্ঠে বললাম। বলগে যা, কি চাই? বলেছিলাম বাবু, বলল আপনার সঙ্গে দেখা করতে চাই। কেতার্থ হলাম, শুনে প্রাণ ঠান্ডা হয়ে গেল একেবারে। যা, নিয়ে আয় এখানে। বলার সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে উচ্চারিত হলো, ডাকার অপেক্ষা আর রাখলাম না বাবা, এসেই পড়লাম। এ যে রীতিমতো আত্মীয়তার সুর। চমকে উঠে বুড়ো ভদ্রলোকের আপাদমস্তক নিরীক্ষণ করে সবিস্ময়ে বলি, জগা মামা নাকি? চিনতে পেরেছ তাহলে? তোমার চাকর বেটা যা সওয়াল করছিল, ভাবলাম দৌড় থেকেই ফিরতে হয় বুঝি। তোমার চাকর বাকরগুলো বুঝলে বাবা অত্যন্ত বদ। বললাম, বাকর আর কই মামা, ওই একটাই তো। আহা, তাই নয় হলো, তবে শিক্ষা ভালো দিতে পারোনি বাপু। যাক, বাড়িটা তাহলে খুঁজে বার করা গেছে। বললাম, তাই বটে, ঠিকানা পেলেন কোথা? আরে বাবা, তুমি এখন একটা নামজাদা লোক, চেষ্টা করলে তোমার খোঁজ পাওয়া যাবে না, এ কি হয়? ওরে, এই তোর নাম কি? এক গ্লাস জল খাওয়া দিকিন। নিজেকে নামজাদা লোক বলে গণ্য হতে শুনলে পুলকিত হওয়াই স্বাভাবিক। মিথ্যে জানলেও খুশি না হয়ে উপায় নেই। সঙ্গে সঙ্গেই মনে পড়ে জগা মামাকে যথোপযুক্ত অভ্যর্থনা করা হয়নি। দূর সম্পর্কের হলেও মামা তো বটে, বিশেষ করে যে মামা এখনও আমার সম্বন্ধে সচেতন। আর কম দিন পরে দেখা, প্রায় তো চিনতেই পারছিলাম না। বললাম, মামা দাঁড়িয়েই রইলেন, বসুন বসুন। তারপর আছেন কেমন? আর থাকা থাকি, তুমি কেমন আছো তাই বলো। চলে যাচ্ছে একরকম। কতদিন পরে দেখা বলুন মামা? তা হলো গিয়ে তোমার বছর 22। 22? সত্যি চমকে উঠলাম, এতটা আবার ভাবিনি। জগা মামা বললেন, তা হবে না কেন, তোর মা মারা গেল 1933-এ। তারপর একবার মাত্র এসেছিলাম তোদের সেই শিখদের বাগানের বাড়িতে, ব্যাস, আর দেখা হলো কবে। দেখলাম জগা মামা পুরনো সেই অভ্যাসটি ঠিক রেখেছে। কথা কইলেই সাল তারিখ মনেও থাকে। আপ্যায়নের ত্রুটি রাখি না। এ কথা সে কথার পরে ঘোষণা করি, না খেয়ে যেতে পারবেন না মামা, দুটো ঝোল ভাত এখানেই খেয়ে নিন। জগা মামা হা হা করে ওঠেন, থাক থাক, আজ থাক, সে আর একদিন হবে অমল। আজ বরং আমি অন্য একটা দরকারে এসেছিলাম। দরকার? দরকার শুনেই মনটা বিগড়ে গেল। মহৎ মহৎ ব্যক্তিদের যায় কিনা জানি না, আমার কিন্তু যায়। কেউ কোনো উদ্দেশ্য নিয়ে বেড়াতে এসেছে দেখলেই আমার মেজাজ বিগড়ে যায়। কিন্তু সাধারণত যে দরকারের দরকারে লোকে 22 বছর পরে ঠিকানা খুঁজে খুঁজে দূর সম্পর্কের নামজাদা আত্মীয়ের বাড়িতে আসে, জগা মামার তো সেই দরকার থাকার কথা নয়। দেখা সাক্ষাৎ না থাকলেও খবর জানি কিছু কিছু। 2 ছেলে ওর বেশ কৃতি হয়েছে। শিবপুরে না কোথায় যেন বাড়িও করেছে একখানা। কোনো প্রশ্ন না করে তাকিয়ে থাকলাম। জগা মামা একটু উসখুস ইতস্তত করে হঠাৎ বলে উঠলেন, আমার একটা জীবনী লিখেছি। জীবনী? 3 অক্ষরের এই কথাটুকু মাত্র উচ্চারণ করে আরও নিশ্চল হয়ে তাকিয়ে থাকি। জগা মামা এবার যেন বেশ একটু দৃঢ় হয়ে বসেন এবং একটু ক্ষুব্ধ হাসির সঙ্গে বলেন,
হ্যাঁ, কথাটা শুনতে পাগলের মতোই বটে, কিন্তু লিখেছি আমি, নভেলের ছাঁচে লিখেছি। মনে হলো স্বপ্ন ভাষণ শুনছি। তাকিয়ে দেখলাম জগা মামার দিকে। পরনে খাটো মোটা খোলের থান, গায়ে গলাবন্ধ একটি কোট, তার উপরে ক্লাইভের আমলের একখানা রোয়া ওঠা জরাজীর্ণ মটকার চাদর, মাথার সঙ্গে শক্ত হয়ে গেঁথে বসা প্রায় সম্পূর্ণ পাকা ঘন ছোট ছোট চুল, খোঁচা খোঁচা পাকা দাড়ি গোঁফ। এই হলো জগা মামা। পুরনো আমলের কথাও মনে পড়ল। পাড়ের রং ওঠা 1 ইঞ্চি পাড়ের মোটা ধুতি আর মোটা লং ক্লথের খেটে পাঞ্জাবি পরা, তার সঙ্গে বেদম বাজে বকবক আর প্রচুর খাওয়া। হ্যাঁ, সাংঘাতিক রকমের খেতে পারতেন জগা মামা। আস্ত কাঁঠাল খেতেন, খেতেন আস্ত ছাগল। কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করা হতো জগা মামার। সেই জগা মামা, সেই আর এই দুটোর যোগ করলাম, কোনো রকমেই যোগফল মেলাতে পারলাম না। আত্মজীবনী লেখার ব্যাধিটা কি তাহলে কলেরা বসন্তর মতো সংক্রামক হয়ে উঠেছে? পাত্র মানছে না। আচ্ছা, নাই মানুক, জগা মামাও আত্মজীবনী লিখুন, কিন্তু সেই মূল্যবান খবরটি 22 বছরের অদেখা ভাগ্নের বাড়ি খুঁজে খুঁজে এসে জানাবার তাৎপর্য কি? প্রশ্ন করব না প্রতিজ্ঞা করে খালি জিজ্ঞাসু নেত্রে তাকিয়ে থাকি। ক্রমশ তাৎপর্য পাই, পেয়ে হাঁ হয়ে যাই, হাঁ করে থাকি। খানিক্ষণ কি কতগুলো কথা আউড়ে জগা মামা বললেন, এই জন্যেই তোমার কাছে আসা বাবা, আমার এই জীবনীখানা নিয়ে তুমি সিনেমা করো। চমকাচ্ছ বটে, কিন্তু পড়ে দেখো তুমি, কেউ ধরতে পারবে না সত্যিকারের কাহিনী বলে। লিখেছি যে সদ্য নভেলের মতো করে কিনা, পড়লে বুঝবে। আমার এই জীবনটাই, বুঝলে অমল, একখানা বিরাট উপন্যাস। জগা মামার জীবনটা একটা উপন্যাস। কালে কালে আরো কত দেখতে হবে, তাই ভাবছি। এতক্ষণ ধরে শুনলাম, তবু যেন নতুন করে হতাশ হয়ে বললাম, জীবনীখানাকে সিনেমা করতে বলছেন? হ্যাঁ বাবা, এতক্ষণ তো তাই বোঝালাম। আমি তোমার মামিকে আর তার সুপুত্র দুটিকে বুঝিয়ে দিতে চাই তাদের ব্যবহারটা কি। নিজের চোখে প্রত্যক্ষ দেখুক, দেখে চৈতন্য হোক। মুখে আসছিল চৈতন্য অত সস্তা নয়, কিন্তু বললাম না। বললাম, কিন্তু সেটা কি ঠিক হবে? হবে না মানে? জগা মামা উত্তেজিত হয়ে ওঠেন। ঠিক না হলো তো বয়েই গেল আমার। বুঝুক না সবাই, তাই তো চাই। কাউকে রেয়াত করিনি আমি, সবাইয়ের চরিত্র রেখেছি এতে। আমার গুণধর ভাইদের, পাজির পাঝাড়া শালা দুটোর, বিচ্চুর অবতার নাতিটার, একধার থেকে সব বাইয়ের গরদান নিয়েছি, বুঝলে অমল। কাউকে ছেড়ে কথা কইনি। সিনেমার পর্দায় যখন বাছাধনরা সব নিজেদের দেখতে পাবেন, তখন মাথা হেঁট হয়ে যাবে। বুঝবেন, বুড়ো চুপ করে থাকে বলেই হাবা বোকা নয়। মুখের উপরে কাউকে কিছু বলতে পারি না, বুঝলে, তাই বোকা হয়ে থাকি। কিন্তু কত সহ্য করা যায়, রক্ত মাংসের শরীর তো বটে। ভেবে দেখলাম এই হচ্ছে উচিত প্রতিশোধ। তোরা জীবনভর আমাকে হেয় করে এলি, এইবার দেখ আমি তোদের কিভাবে হেয় করি। জগতের কাছে হেয় করে ছাড়ব। দশধর্মে দেখবে হিন্দু নারীর মহিমা, দেখবে কলিকালের পিতৃভক্তি। শুনতে শুনতে একটু মায়াও হলো। মনস্তত্ত্বটা বুঝতে পারছি, কিন্তু প্রতিহত স্পৃহায় মৌলিকত্ব আছে বটে। যাই হোক, কাতর বচনে আবার সেই কিন্তু দিয়েই বলি, কিন্তু মামা, এসব বইটই নির্বাচন তো আমার কাজ নয়, ওসব পরিচালকের ব্যাপার। আমি কে? কিছুই না। দৃশ্যটা ভালো উঠল কিনা এইটুকু বোঝা হচ্ছে আমার কাজ। নিজেকে কীটস্য কীট বলে ঘোষণা করতেও রাজি হই। হায়, চোরা নাশনে ধর্মের কাহিনী। জগা মামা বীর বিক্রমে বলতে থাকেন, সে তুমি বিনয় ভরে যাই বলো বাবা, আমি তো আর কাঁচা ছেলে নই। বলি, ছবির মাথাটা কে, পরিচালক না তুমি? পরিচালক একদিন না থাকলে চলে, তুমি না থাকলে চলবে? কত বড় একটা মান্যগণ্য লোক হয়েছ তুমি, এ কি আর না জেনে এসেছি? এটুকু তোমাকে করতেই হবে অমল, না হলে মরে আমি শান্তি পাবো না। জীবন ভোর কত দুঃখ পেলাম, আর কি নীরবে সহ্য করে এলাম, সে কথা জগৎকে জানিয়ে তবে মরতে চাই। হাল ছেড়ে দিয়ে শুনতেই থাকি। জগা মামা বলেন, কালকে তাহলে ওটা নিয়ে আসবো, বুঝলে অমল। আজ উঠি। আজকে নিষ্কৃতি পেতে নিঃশ্বাস ফেলে বলি, আচ্ছা আনবেন,
কিন্তু খেয়ে গেলেন না। তাতে কি, তার জন্য কিছু দুঃখ করিস নে বাবা। খাওয়া কি পালাচ্ছে? খেলেই হবে। তুই যে আজ আমাকে কি তৃপ্তি দিলি! উফ, লিখে পর্যন্ত কেবল ভেবেছি কাকে দিয়ে কাজটা হয়। হঠাৎ মনে পড়ে গেল তোর কথা, মাথায় খেলে গেল। ঠিক হয়েছে, মোক্ষম জায়গাটি ধরা গেছে। জানি তো অমল আমার কথা ঠেলতে পারবে না। অনর্গল বলে চলেন, যেন হয়েই গেছে। চলে যেতেই গিন্নি এসে শুধলেন, ও বুড়োটা কে এসেছিল? গল্প আর ফুরোয় না। ছি, বুড়ো বলতে নেই, মামা শ্বশুর। মামা শ্বশুর? মামা শ্বশুর আবার কে? জগা মামা, গল্প করেছি, মনে নেই? তা উনি এসেছিলেন কি করতে? প্রতিশোধ নিতে। গিন্নির চোখ লাল হয়ে ওঠে। পরদিন ঠিকই এলেন জগা মামা, কোণে দড়ি বাঁধা বিরাট এক কাগজের বোঝা নিয়ে। এই গন্ধমাদন পর্বত আমার ঘাড়ে চাপাতে এসেছেন। হে প্রতিশোধ কার উপরে, কার পাপে কার দণ্ড? এই আনলাম। না বলে পারলাম না, এ যে বিরাট জগা মামা। বিরাট? জগা মামা কেমন কাতর চোখে চেয়ে বলেন, তবু তো 3 ভাগই বাকি রয়ে গেছে অমল। এই এতকালের বিরাট জীবনটা, তার কতটুকুই বা লেখা যায়। চরিত্রগুলি যেন একটুও এদিক ওদিক হয় না বাপু, সেদিকে দৃষ্টি রাখবে। তা তো বুঝলাম, তবে ভাবছি কাকে ধরব। সে তুমি ঠিক লোককেই ধরবে, এই যেমন আমি ধরলাম, বলে নির্দন্ত মুখে হেসে উঠলেন জগা মামা। কিন্তু কে জানত, শিবপুর থেকে ভবানীপুরে রোজ একবার করে ধর্ণা দিতে আসবেন জগা মামা। ওটার ব্যবস্থা হয়ে গেছে নাকি অমল? কুণ্ঠিতভাবে বলি, না মামা, এখনো কিছু করে উঠতে পারিনি। বলা বাহুল্য, কিছু করার চেষ্টাও করিনি। সত্যি সত্যি আমি তো আর পাগল নই। জগা মামা যেন আমাকেই সান্ত্বনা দেন। হবে, হয়ে যাবে ঠিকই। তুমি যখন লেগে পড়ে রয়েছ। কিন্তু পড়ে তোমার কেমন লাগলো তাই বলো। রোজই ভাবছি জিজ্ঞেস করব, কেমন লজ্জা লজ্জা করে। মন্দ হয়নি কি বলো? সত্যি বলতে কি, এক বর্ণও পড়িনি, পড়ার কথা ভাবিও নি। এত জেরার মুখে যে দাঁড়াতে হবে সে খেয়াল ছিল না। কিন্তু সত্যি কথাও সবসময় বলা চলে না, তাই সউৎসাহে বলি, আমার তো খুবই ভালো লাগলো, কিন্তু মানে ভাবছি একেবারে ঘর সংসারের ব্যাপার, ছবিতে ঠিক আন্দাজি ভাওতা মারি। জগা মামা হেসে বলেন, এই দেখো, আজকাল যে ঘর সংসারী গল্পই চলছে হে, একবার নামিয়ে দাও না, দেখো কি কাণ্ডটা হয়। এ তো আর টেনে বুনে বানানো গল্প নয় অমল, এ যে একেবারে বুকের রক্ত দিয়ে লেখা। জগা মামার বুকেও যে এমন রক্ত ছিল যাতে শের 2-3 কাগজ ভেজানো যায়, সে কথা কবে ভেবেছিলাম। ভাওতা দিয়ে কদিন চালানো যায়। মরিয়া হয়ে একদিন বসলাম খাতাগুলো নিয়ে। হাতের লেখাটা কিন্তু চমৎকার, ছাড়া ছাড়া মুক্তোর মতো অক্ষর। বোধ করি কেবলমাত্র অক্ষরের গুণেই খুব খানিকটা পড়ে ফেললাম। হায়, পড়ে হাসবো নাকি কাঁদবো? কি ভাব, কি ভাষা! অত্রে পত্রে ছত্রে ছত্রে একই কথা। জগা মামি কত যে হৃদয়হীন, কত নির্মম, কত ভয়ঙ্করী, তার বিশদ বর্ণনায় পাতার পর পাতা উঠেছে ভরে। একে একে ছেলেদের, ভাইদের, আরও কার কার চরিত্র বর্ণনাই চলছে। পাতা উল্টে গেলাম শেষের দিকে, সেখানে এক দৃশ্য। বাড়ির কর্তাকে যে সপরিবারে মিলে কি নির্যাতন করছে তারই দিনলিপি। সবচেয়ে শোচনীয় হচ্ছে, খেতে দিচ্ছে না। ছেলে বলছে, বাড়ি শুধু সকলে যা খাই, বাবা তাই একলা খান। গিন্নি বলছে, তোমার ওই রাক্ষসের পেট ভরাতে গেলে আমার বাচ্চাদের আর কিছু পড়ে থাকবে না। পড়ে দুঃখও হলো। আহা, খেতে কি ভালোই না বাঁচতেন। তাছাড়া অপমানের জ্বালাও তো কম নয়। জীবন অতিষ্ঠ করে তুলেছেন, তবু মুখের উপরে রূঢ় হতে পারি না। অবিরত মিথ্যের জাল বুনে চলি। যথা, ওটা তাহলে দিয়ে দিয়েছ? কবে? আচ্ছা, এতটা দেরি হচ্ছে কেন বলো দেখি? চিত্রনাট্য লেখার যে কত রকম ফ্যাচাং মামা, আজ সবটা লিখলো তো কালই ছিঁড়ে ফেলে নতুন করে লিখতে বসলো। তুমি অবশ্যই তাগাদা দিচ্ছ, কেমন? সে আর বলতে, 2 বেলা। দীর্ঘজীবী হও বাবা, আমার একটা ছেলেও যদি তোমার মতন হতো। লজ্জায় মাথা হেঁট করি, আর সেই লজ্জাতেই আবার পরদিন নতুন মিথ্যে কথা বলি কিছু আশা পাচ্ছি। শুটিং আরম্ভ হলো নাকি অমল? অভ্যস্ত ভঙ্গিতে বলি,
না, শুটিং আরম্ভ হতে একটু দেরি আছে। অভিনেতা অভিনেত্রীদের পাওয়াই মুশকিল যে। জগমামা গুছিয়ে বসেন, বলেন, ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসই দেবে, কি বলো? তা তো নিশ্চয়ই, তবে ভাবটাপগুলো যেন ভালো করে ফোটে, তুমিও সেদিকে একটু লক্ষ্য রেখো। রাখবেই অবশ্যই, বলাটাই বাহুল্য। আর ওই মাতঙ্গিনীর, মানে আর কি গিন্নির পার্টটা যে নেবে তাকে, আচ্ছা থাক, এখন থাক, আরম্ভ হোক। আচ্ছা অমল, ওরা একেবারে ঘাবড়ে যাবে, কি বলো? চমকে বলি, কারা? আহা, তোমার মামি টামিদের কথা বলছি। বুঝতে পারলে যাবেন বই কি। বুঝতে পারবে না? লাইনে লাইনে মিলে যাবে যে, বুঝতে পারবে না? জগামামা উত্তেজিত হয়ে ওঠেন। তাহলে একটু ঘাবড়ে যাবেনি। একটু? এখনো যদি ওদের শরীরে ছিটে বিন্দু মনুষ্যত্ব থাকে, তাহলে লজ্জায় মরমে মরে যাওয়া উচিত। দাঁড়িয়ে উঠে পায়চারি করতে থাকেন জগামামা, অনেকটা চিড়িয়াখানার বন্দি বাঘের মতো। শিবপুর থেকে ভবানীপুরে আসার বিরাম নেই। এইটা হলেই আমি শান্তিতে মরতে পারি অমল। কি যে বলেন মামা, আপনি এখনো অনেকদিন বাঁচবেন। থাক বাবা, তুমি আমায় ভালোবাসো, ও প্রার্থনা আর করো না। কিন্তু বড্ড যে গড়িয়ে যাচ্ছে অমল, কি হলো বলো তো? নতুন মিথ্যের অবতারণা করি, বলি, কোম্পানির সঙ্গে পরিচালকের মনান্তর চলছে। ভাবি তবু খানিকটা সময় পাওয়া যাবে, ততদিনেও কি ধৈর্যের বাঁধ ভাঙবে না জগামামার? ক্রমশ যেন একটু হতাশ হতে থাকেন জগামামা। ছবি দেখে ওরা কি হয়ে যাবে সে আলোচনাটাও ফিকে মেরে যায়। তবু নিত্য নিয়মে এসে নির্দিষ্ট আসনটিতে বসে থাকেন চুপ করে। আর আমি ঘরে ঢুকলেই প্রশ্ন করেন, কি অমল, ওদের ঝগড়াটা মিটল? আজ কিন্তু সে কথা বললেন না, আমাকে দেখেই বলে উঠলেন, অমল, আমি বলি কি, ওটা ছাড়িয়ে নিয়ে অন্য কোম্পানির হাতে দিয়ে দাও। আমার শরীরের অবস্থা আর তেমন ভালো বুঝছি না, তাই ভাবছি সেই হবেই শেষ পর্যন্ত, অথচ আমি দেখতে না পেলে তোমার আর আফসোসের শেষ থাকবে না। এবারে একটু উঠে পড়ে লাগো অমল। কি ভেবে স্তোক দিয়েছিলাম আর কি ভেবে বিদায় করেছিলাম মনে পড়ছে না। মনে পড়ছে জগামামা চলে যেতেই গিন্নি এসে উঁকি দিয়েছিলেন, বলেছিলেন, বলি ব্যাপার কি, বুড়ো যে আমার বাড়ির মাটি নিল। আর বলো না, দরাজ গলায় বলে উঠি, পাগল করে ছাড়লেন। উফ, মিথ্যে কথা কয়ে কয়ে জেরবার হয়ে গেলাম। ওর জীবনই তো ওই আমার আলমারির মাথায় পড়ে কাঁদছে, উনি এখন শুটিংয়ের স্বপ্ন দেখছেন। উফ, মানুষ যে কি করে এত বোকা হয়। কথাটা শেষ করেছিলাম কি সম্পূর্ণ শেষ করিনি মনে নেই, শুধু মনে আছে হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠে দেখেছিলাম দরজায় দাঁড়িয়ে জগামামা। ঘরের কোণে যে জগামামার ছাতাটা দাঁড় করানো ছিল তা দেখিনি, সর্পাহতের মতো তাকিয়ে থাকলাম। না, সেই অবধি আর আসেননি জগামামা, কিন্তু সে চোখ আর আজ পর্যন্ত ভুলতে পারলাম না। তাকেই কি আলংকারিক ভাষায় সরাহত হরিণের দৃষ্টি বলে? সেই চোখের কোল দিয়ে গড়িয়ে পড়েছিল দুফোঁটা জল। আড়ষ্ট হয়ে দেখেছিলাম তাকিয়ে তাকিয়ে। ছাতাটা তুলে নিয়ে জগামামা ঘরের মাঝখানে একবার দাঁড়ালেন, যেন শূন্যকে উদ্দেশ্য করে রুদ্ধ কণ্ঠে বললেন, ভালোই করলে ভগবান, দুনিয়াটাকে চেনবার যেটুকু বাকি ছিল সম্পূর্ণ হলো। সেই থেকে সাবধান হবার চেষ্টা করেছি, কিন্তু মজ্জাগত অভ্যাস কতটুকুই বা যায়। অহরহই আমরা কত অসতর্ক মন্তব্য করি, কে হিসেব রাখে সে মন্তব্য কোথায় গিয়ে পৌঁছয়? হয়তো জগামামিও সত্যি আর পিশাচি নন, হয়তো শুধুই অসতর্ক, কিন্তু সে কথা কে বোঝাবে জগামামাকে? শেষ হলো আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্প অসাবধান। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।